টপিক পড়ব। টপিকটার নাম হচ্ছে টাইপস অফ সোসাইটিস। টপিকটা আজকে শেষ করতে পারবো না অবশ্যই, কারণ এটা খুব বড় একটা টপিক, এর মধ্যে অনেকগুলো সাব টপিক আছে। বাট টপিকটা শুরু করার আগে, হ্যাঁ নিয়ে যান, টপিকটা শুরু করার আগে হচ্ছে আমরা টপিকটা নিয়ে কি কি পড়বো সেটা বলে দেই। সেটা হচ্ছে যে মূলত আগে থেকে বলে রাখি, এই টপিকটাতে আমরা সোসাইটি এবং টেকনোলজির যে রিলেশনশিপটা সেটা আমরা দেখবো কিভাবে দেখব। এই যে সোসাইটি সবসময় এভলিউশন হচ্ছে বা সোসাইটি চেঞ্জ হচ্ছে, এখন এই এভলিউশনটার কারণ তো অনেক কিছু আছে। টেকনোলজি হতে পারে, এনভায়রনমেন্ট হতে পারে, ইকোনমিক ফ্যাক্টরে হতে পারে সোসাইটি চেঞ্জ। যদি এখন দেশে প্যান্ডেমিক দেখছি, আমরা প্যান্ডেমিক দেখে আমরা দেখছি যে প্যান্ডেমিক কিভাবে আমাদের সব কিছুকে চেঞ্জ করে দিয়েছে। মানুষের মেন্টাল হেলথ থেকে শুরু করে মানুষের প্রোডাকশন সিস্টেম, ওয়ার্ল্ডের ইকোনমিক রিসেশন এবং ফ্যামিলি ডিসইন্টিগ্রেশন। আনা হয়েছে বাবার লাশ দাফন করার জন্য, ছেলেরাও পর্যন্ত ছিল না প্রথম যখন আসলে আসলো। তো মূলত আসলে আমরা দেখেছি যে একটা প্যান্ডেমিকও কত কিছু চেঞ্জ করতে পারে। তো আমরা এটা কোনোদিনই বলবো না যে টেকনোলজি শুধুমাত্র সোললি সোসাইটি চেঞ্জ করে, বাট technology is a very very powerful factor বা powerful force behind social change. সোসাইটি চেঞ্জ হওয়ার জন্য আসলে টেকনোলজি খুবই একটা ইম্পর্টেন্ট টুল, এবং যে টুলটা কিনা আমাদের সোসাইটিকে চেঞ্জ করতে পারে। সোসাইটি সবসময় এরকম ছিল না। আমাদের আজকের সোসাইটি আজকে যেরকম আছে, আমরা যেরকম বিহেভ করছি বা আমরা যেরকম টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের যুগে চলে যাচ্ছি, সেটা আসলে অবশ্যই আমাদের 10,000 বছর পূর্বে কিংবা এরও আগে এরকম ছিল না। একসময় সিভিলাইজেশন বলতেও কিছু ছিল না। তো আসলে এই যে এভলিউশনটা, এই চেঞ্জটা কেমন ভাবে হয়েছে সেটা আমরা দেখব। প্লাস আমরা দেখব যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমাদেরকে কিভাবে চেঞ্জ করেছে বা আমাদের সোসাইটিকে কিভাবে চেঞ্জ করেছে। আমি আগেই বলেছি, সোসাইটি আসলে খুব বড় একটা জায়গা, যেখানে অনেক কিছু আছে। আমরা আছি, আমাদের রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আছে, আমাদের সরকার ব্যবস্থা আছে, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা আছে, আমাদের ভ্যালুস আছে, আমাদের এথিক্স আছে, আমাদের নর্মস আছে। আমরা অনেক সময় এরকম পড়ি যে এখন বেশি মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, এরকম আমরা কিন্তু পড়ি অনেক সময়। মূল্যবোধের অবক্ষয় একটা টার্ম আমরা সবাই জানি। মূল্যবোধের অবক্ষয়টা আসলে কেন হচ্ছে? বিকজ সোসাইটি চেঞ্জ হচ্ছে, এবং প্রতিনিয়ত এই চেঞ্জের সাথে সাথে আমাদেরও বিভিন্ন জায়গায় চেঞ্জ আসছে। তো আজকে আমরা যেই সোসাইটির ক্লাসিফিকেশনটা দেখবো, সেটার বেস হচ্ছে মোড অফ সাবসিস্টেন্স অর দ্য টাইপস অফ টেকনোলজি যেগুলো আমরা ইউজ করতাম, বা আমাদের বেঁচে থাকার উপায়টা আসলে বিভিন্ন সমাজ ব্যবস্থায় আসলে কেমন ছিল, এটার উপর ডিপেন্ড করে লেনস্কি নামক একজন স্কলার সোসাইটিকে কয়েকটা ধাপে বা কয়েকটা পর্যায়ে ভাগ করেছেন। এই স্টেজ গুলা বা সোসাইটি গুলার নামগুলা যেগুলো আমরা দেখতে পাচ্ছি, একটা নাম হচ্ছে হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটি, আরেকটার নাম হচ্ছে প্যাস্টোরাল সোসাইটি, আরেকটার নাম হচ্ছে হর্টিকালচারাল সোসাইটিস, আরেকটার নাম হচ্ছে এগ্রিকালচারাল সোসাইটি, আরেকটার নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। এবং ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি দিস ইজ নট দ্য এন্ড, এরপরেও একটা সোসাইটি আছে যাদেরকে আমরা বলি পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। বাংলাদেশ এখনো পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির জায়গায় যায়নি, বা যে সকল দেশ টেকনোলজিক্যালি অনেক বেশি সাউন্ড বা অনেক বেশি অ্যাডভান্স স্টেজে চলে গিয়েছে, তাদেরকে আমরা বলি যে দে আর পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। এখন আমরা শুরু করব আজকে একটা ছোট্ট, আমাদের অ্যানসেস্টররা আসলে কেমন ভাবে তাদের জীবন যাপন করতো, আহ তারা কতটা সিম্পল ছিল, তাদের চিন্তা ভাবনা কতটা সিম্পল ছিল, আর এট দ্য সেম টাইম তারা কিন্তু বর্বর ছিল, এটা সত্যি। এখন এই বর্বর মানুষের জীবনযাপন বা জীবন ব্যবস্থা আসলে কেমন ছিল, এবং এটা কি আসলেও চলে শেষ হয়ে গিয়েছে? যদি কিনা এটা অনেক আগে ছিল, 10,000 বছর আগে এরা প্যাস্টোরাল সোসাইটি ছিল, এরও অনেক আগে হান্টিং গ্যাদারিং ছিল আসলে। কিন্তু এখন পর্যন্ত আমাদের আফ্রিকান অনেক গহীন জঙ্গলে এদের অস্তিত্ব পাওয়া যায়, যেখানে কিনা দেখা গিয়েছে যে তারা সিভিলাইজেশনের সাথে কোনো রকম তাদের দেখা সাক্ষাৎই নাই, যেখানে তারা মডার্ন কিছুর সাথে ইকুইপমেন্টস
কোনো কিছু জানে না। তারা এখনো দেখা যাচ্ছে যে গাছের বিভিন্ন পাতা দিয়ে তাদের ড্রেস বানাচ্ছে। তো আসলে এটাই ইন্টারেস্টিং যে এখন পর্যন্ত অনেক জায়গা দেখা যাচ্ছে যে সিভিলাইজেশন যেতে পারেনি। হান্টার আর গ্যাদারারদের লাইফ কেমন ছিল? হান্টার এবং গ্যাদারাররা তখন পপুলেশন অনেক কম ছিল মানুষের, এবং পপুলেশন কম থাকার কারণে তারা যেটা হয়েছে, তারা খুবই স্মল গ্রুপে বসবাস করতো, এবং এক একটা গ্রুপে মাত্র 40 জন 50 জন মেম্বার থাকতো, এর বেশি থাকতো না। তাদের নেচার কেমন ছিল? দে ওয়ার অ্যাকচুয়ালি ভেরি মাচ নোম্যাড ইন নেচার। নোম্যাডস মানে হচ্ছে তারা ছিল যাযাবর। তারা সব সময় এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতো। কেন মুভ করতো? কারণ ধরেন ফুড রিসোর্সেস শেষ হয়ে গিয়েছে, এখন তাদের তো অবশ্যই একটা হাঙ্গার, একটা মানুষের নিড থাকে আমরা জানি। তো তাদের দেখা যেত যে আউট অফ হাঙ্গার আরেক জায়গায় চলে যেতে হতো, কারণ সেখানে বেটার ফুড রিসোর্সেস আছে। অথবা দেখা যায় এক জায়গায় বন্য পশুর আক্রমণ অনেক বেশি হচ্ছে, সে সময় এই পরিবেশের প্রতিকূলতার কারণে তাদের সবসময় এক জায়গা থেকে আরেক কন্টিনিউয়াসলি মুভ করতে হতো। তাদের পার্মানেন্ট কোনো সেটেলমেন্ট, আমাদের যেরকম পার্মানেন্ট ঠিকানা আছে, এরকম আসলে তাদের ছিল না। নট ডিজায়ার টু অ্যাকোয়ার ওয়েলথ। অবশ্যই তাদের যেটা ভালো জিনিস আমার বলতে হয়, তাদের মধ্যে যে নর্মটা ছিল সেটা ছিল শেয়ারিং, উইচ ইজ ভেরি গুড। আমরা যখন বাচ্চাদেরকে বড় করি তখন বাচ্চাদেরকে, যেমন আমি আমার বাচ্চাকে সারাক্ষণ মডেল স্কুল থেকেও বলে, আমি দেখেছি, আমি সেখান থেকে শিখেছি যে শেয়ার করবা, সবকিছু শেয়ার করবা, টিফিন শেয়ার করবা, পেন্সিল শেয়ার করবা। এতে হয় কি, এটা মানুষের একটা ভালো একটা নর্ম ডেভেলপ করে মানুষের মাঝখানে। বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের শেয়ারিং নর্মটা অনেক বেশি চলে যাচ্ছে, বিকজ আমরা একটা ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটির দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, সবাই ইন্ডিভিজুয়ালি তার নিজের মতো করে থাকা পছন্দ করে। কার মনে হয় না যে আমার আমার কোনো একটা জিনিস আমি কারোর সাথে শেয়ার করবো? এই ব্যাপারটা অনেকের মধ্যে চলে আসতেছে সোসাইটি চেঞ্জের সাথে। তো তখনকার মানুষের মধ্যে যেহেতু ওয়েলথ অ্যাকোয়ার করার কোনো টেন্ডেন্সি ছিল না, প্রাইভেট প্রপার্টি, ব্যক্তিগত মালিক, ব্যক্তিগত সম্পত্তি, এই ধরনের ধারণা আসেনি, তাই এই ধরনের কোনো চেঞ্জটা অবশ্য দেখা যায়। সো ফ্যামিলি অ্যান্ড কিনশিপ আর দ্য অনলি ডিফাইন ইনস্টিটিউশন। কিনশিপ মানে কি আমি একটু বলে দিই। কিনশিপ মানে হচ্ছে যারা আত্মীয়তার সূত্রে আহ মানে আত্মীয়তার সূত্রে বা আত্মীয়তার বন্ধনে যারা একসাথে থাকতো, বা রক্ত সম্পর্ক যাদের মাঝখানে ব্লাড কানেকশন থাকতো, তারা সাধারণত ফ্যামিলির মধ্যে একই ফ্যামিলিতে থাকতো এবং একই সাথে থাকতো। ফ্যামিলি ছিল আসলে আমাদের মাঝখানে অনেক রকমের ইনস্টিটিউশনের মধ্যে ফ্যামিলি সবচেয়ে বড় ইনস্টিটিউশন, যেটা কিনা আগে এসেছে। আহ, আমাদের সোসাইটিতে ডিফারেন্ট ইনস্টিটিউশন আছে, যেমন ফ্যামিলি, এডুকেশন ইনস্টিটিউশন, মেডিকেল ইনস্টিটিউশন, পলিটিক্যাল ইনস্টিটিউশন, রিলিজিয়ন ইজ অ্যানাদার ইনস্টিটিউশন। সো আসলে মূলত তখন ফ্যামিলিটা মানুষের মাঝখানে প্রথমে এমার্জ করেছে, হান্টার এবং গ্যাদারারদের মাঝখানে অন্য কোনো ইনস্টিটিউশন তখনো আসে না। এই কারণে এখানে লেখা আছে দেখবেন, অ্যাবসেন্স অফ পলিটিক্যাল ইনস্টিটিউশন, অর্থাৎ কোন রাজনৈতিক প্রতিষ্ঠানের আবির্ভাব তখনো মানুষের মাঝখানে দেখা যায়নি। ওয়ারফেয়ার ইজ আননোন টু দিস পিপল। এ ধরনের মানুষরা আসলে যুদ্ধও করতো না। পরে গিয়ে দেখা গিয়েছে যে যে এক এক সাম্রাজ্য তৈরি হয়েছে, এক এক সাম্রাজ্য আরেক সাম্রাজ্যের সাথে যুদ্ধ করেছে। বাট এই সময় আসলে মানুষের মাঝখানে কোনো যুদ্ধ, বিভেদ, এরকম ব্যাপার আসলে ছিল না। লিমিটেড অর নো ডিভিশন অফ লেবার। মানুষের মাঝখানে কোনো ডিভিশন অফ লেবার মানে কি, বাংলা যদি আমরা বলি, এটা মানে হচ্ছে শ্রমের বিভাজন। বর্তমানে মডার্ন সোসাইটিতে আমরা কিন্তু বিভিন্ন স্কিলস মানুষকে দেখতে পাই, এক একটা মানুষের এক একটা স্কিল, ফটোগ্রাফি একটা স্কিল, আর্ট করা একটা স্কিল। তখন আসলে যেহেতু ডিফারেন্ট স্কিলস ছিল না, তাই মানুষের মাঝখানে সেই পরিমাণ কোনো ডিভিশন অফ লেবার হয়নি, সবাই এক ধরনের কাজ করতো। এবং যেটা বর্তমান সোসাইটিতে দেখা যায়, জেন্ডার ইনইকুয়ালিটি একটা ব্যাপার চলে এসেছে, যে আম, নারী পুরুষ ভেদাভেদ বা নারী পুরুষ অসমতা যেটা, আম, সেটাও তখন আসলে বিরাজমান ছিল না। তবে ইউজুয়ালি নারীরা সংগ্রহের কাজ করতো, গ্যাদারিং এর কাজ করতো, আর পুরুষরা হান্টিং এর কাজ করতো। হান্টিং এন্ড গ্যাদারিং সোসাইটির আরেকটা ব্যাপার ছিল, কোনো তারা সবসময় সিম্পল রিলিজিয়াস বিলিফ ছিল। তখনও আসলে রিলিজিয়ন তেমন বেশি ডেভেলপ হয়নি, এবং তারা সবসময় ডেঞ্জারাস সিচুয়েশনের সাথে ফাইট করে তাদের সার্ভাইভালকে এনশিওর করতে হতো। হান্টিং এবং গ্যাদারিং এর পরে সোসাইটিতে 10,000 বছর পূর্বে, প্রায় এরও আগে, একটা সোসাইটি আবির্ভাব ঘটে হান্টিং গ্যাদারিং কে সাথে রেখে। সেটার নাম হচ্ছে, মানে হান্টিং গ্যাদারিং যখন একটু অ্যাডভান্স লেভেলে যায় আর কি, একটু অ্যাডভান্স লেভেলে গিয়েছে সময়ের সাথে সাথে, মানুষের স্কিল ডেভেলপ করেছে। তখন দেখা গিয়েছে, মানুষ দেখলো যে এনিমেলকে ডোমেস্টিকেটেড করা যায়, মানে আমি চাইলে পোষা প্রাণী রাখতে পারি, যেমন ভেড়া, মেষ, এগুলারকে আমি চারণ ভূমিতে কাজে লাগাতে পারি। তো মূলত
এর সাথে সাথে সোসাইটিতে একটা নতুন সমাজ আসে, যার নাম হচ্ছে হার্ডিং অর প্যাস্টোরাল সোসাইটি। প্যাস্টোরাল মানে হচ্ছে মেষ পালন সমাজ ব্যবস্থা। এই মেষ পালনটা তো এখনো আছে, অনেক জায়গায় দেখা যায় মেষ পালন সমাজ ব্যবস্থা আছে। এই সোসাইটির যে ফিচারটা দেখা গেল যে এটা আগের যেমন মানুষ খুব ছোট ছোট গ্রুপে বসবাস করতো, এক একটা গ্রুপে বেশি মানুষ থাকতো না, এখানে গ্রুপের সংখ্যা আস্তে আস্তে বাড়লো। কোনো কোনো গ্রুপে 1,000 মেম্বার, 1,500 বা 2,000 মেম্বারও চলে আসলো। এবং এটা খুবই একটা ভালো প্রোডাক্টিভ স্ট্র্যাটেজি ছিল, কারণ মানুষ যেমন আগে দিনেরটা দিনে খেয়ে ফেলতে হয় বা এরকম একটা ব্যাপার, সারপ্লাস রিসোর্স থাকতো না, কিন্তু এখন মানুষের হাতে আস্তে আস্তে সারপ্লাস রিসোর্স। সারপ্লাস রিসোর্স মানে কি, আমার ডেইলি নিডটাকে ফুলফিল করার পর যেগুলো আমার কাছে আরো বেশি থেকে যায়, সেগুলোকে আমরা বলি হচ্ছে সারপ্লাস রিসোর্সেস। তাই এই সময় মানুষের মাঝখানে সারপ্লাস রিসোর্সেস থাকা শুরু করলো। এবং যখন মানুষের ভালো অবস্থা আসলো, তখন যেটা হলো, যার কাছে রিসোর্সেস বেশি থাকে তাকে বেশি পাওয়ারফুল ধরা হতো। যখন পাওয়ারের ব্যাপারটা চলে আসে, ক্ষমতার ব্যাপারটা চলে আসে, তখন সমাজে একটা অসমতা চালু হচ্ছিল, যেটাকে আমরা বলতে পারি প্রথমবার মানব সভ্যতায় এক ধরনের ইনইকুয়ালিটি দেখা যায় মানুষে মানুষে বা গ্রুপে গ্রুপে। যেই গ্রুপের কাছে বেশি রিসোর্স সেই গ্রুপ বেশি পাওয়ারফুল, যে গ্রুপের কাছে রিসোর্স নাই সেই গ্রুপ অত বেশি পাওয়ারফুল না। তো আমাদের এই সময় আরেকটা প্র্যাকটিস আসে সোসাইটিতে, যেটার নাম ছিল হচ্ছে স্লেভারি। স্লেভারি মানে হচ্ছে আমরা যেটা জানি সেটা হচ্ছে দাস প্রথা। ইতিহাসের সবচেয়ে বেশি একটা বলা হয় ইনহিউম্যান ফেস ছিল হচ্ছে স্লেভারি, যেখানে কিনা দাস প্রভু থাকতো এবং দাসী থাকতো। এবং দাস প্রভুরা দাসীদেরকে কেনা বেচা করতে পারতো। এখন কথা হচ্ছে দাসীরা কোত্থেকে আসতো, দাসীদেরকে কোত্থেকে পেত। যখন বিভিন্ন গোত্র যুদ্ধ লাগতো, গ্রুপে গ্রুপে যুদ্ধ হতো, সেই যুদ্ধে যারা পরাজিত হতো তাদেরকে আরেকটা গ্রুপের মানুষরা স্লেভ বানিয়ে ফেলতো। এবং চাইলে স্লেভকে ফার্নিচারের মতো বিক্রিও করা যেত, যে আমি আমার স্লেভকে পছন্দ হচ্ছে না, আমি অন্য আরেকজনের কাছে বিক্রি করে দিতাম। তার কোনো নিজস্ব রাইট বা নিজস্ব কিছু বলার কোনো রাইট ছিল না, সে ছিল একেবারেই আমার একটা কেনা সম্পত্তির মতো। স্লেভারি বর্তমানে এখনো সোসাইটিতে এক্সিস্ট করছে, বাট এটার যে আহ, মানে টাইপটা বা মডার্ন স্লেভারি যেটাকে আমরা বলি সেটা একটু ডিফারেন্ট। সেটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, যখন আমরা স্লেভারি বা স্লেভ মোড অফ প্রোডাকশন নিয়ে পড়বো তখন। তো মূলত স্লেভারি এই সময় প্রচলন হয়। এতটুকু পড়ি আজকে শেষ করে দিব আমরা।